নিম্ন মধ্যবিত্ত জীবনকে পঞ্জীভূত করে রচিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি। উপন্যাসের নায়ক শশী। মানিক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে গ্রামীণ অসহায় দুস্থ মানুষের জীবনের মর্মস্পর্শী সুখ দুঃখগুলো দেখাতে চেয়েছেন। মানব মনের চাওয়া না পাওয়ার দ্বন্দ্ব সংঘাত মুখর জীবন প্রবাহ বোঝাতে চেয়েছেন। বাস্তব প্রকৃতিকে তুলে ধরতে চেয়েছেন তিনি তার উপন্যাসে। গ্রাম্য ডাক্তার শশী, যার জীবনে ঈশ্বরে কোনো বিশ্বাস নেই। শশী, তার বাবা গোপাল এবং শশীর বন্ধু পরাণের স্ত্রী কুসুমকে কেন্দ্র করে নানান সামাজিক সম্পর্কের টানাপোড়েন এবং জীবনযুদ্ধের গল্প উঠে এসেছে এই সিনেমাটিতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মসার। আজ পুতুল নাচের ইতিকথা মুভিটি সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। পাশের গ্রাম থেকে রুগী দেখে শশী ফিরে আসছে তার গ্রাম গাঁওদিয়াতে। এক প্রত্যন্ত গ্রাম এই গাঁওদিয়া, যেখানে এখনো সন্ধ্যা নামলেই লাইট জ্বলে না, নেই কোনো হাসপাতাল। জংলা খালের উপর নৌকা করে আসার সময় মেঘ ঘনিয়ে এলো অন্ধকার করে, সাথে প্রচন্ড বজ্রপাত। দূর থেকে তাল বনের মধ্যে কারোর চিৎকার শুনে শশী সেখানে গিয়ে দেখলো হারু ঘোষের বজ্রপাতে মৃত্যু হয়েছে। হারু খুড়োর মৃতদেহ নৌকায় তুলে গ্রামে নিয়ে গেলে তার দেহ সৎকার করতে আসা লোকেদের কাছ থেকে শশী শুনল যে হারু খুড়ো তার মেয়ে মতের জন্য শিক্ষিত সুপাত্র খুঁজতে এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছিল। হারু খুড়োর একটি ছেলেও রয়েছে, নাম পরাণ। তার স্ত্রীর নাম কুসুম। হারু খুড়োর সৎকারের সময় শশী ভাবল, হারু খুড়োর মৃত্যু কি আমাকে ভিতরে ভিতরে বিচলিত করলো? আত্মীয় বা পরের মৃত্যুতে যারা মরা মানুষের জন্য শোক করে, আমি তো তাদের দলে পড়ি না। কাউকে মরতে দেখলে আমার শুধু একটাই কথা মনে পড়ে যায়, একদিন সবাই মরবে। চাষিবাসী বাড়ি শশীদের। শশীর বাবা একজন সুদঘোর মহাজন। ফুল গাছে জল দিচ্ছিল শশী। একজন বৃদ্ধ এসে বলল, ভূতটা কেমন করছে ছোট বাবু? বাড়িতে কান্নাকাটি শুরু হয়েছে, একবারটি চলো। শশী বলল, ওর ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, ওকে সদর হাসপাতালে নিয়ে যান। তাও বৃদ্ধ জোরাজুরি করায় শশী গেল ভূতর বাড়ি। গিয়ে দেখলো ভূত মরে গেছে। আম গাছ থেকে পড়ে মাথায় চোট পেয়েছিল ভূত। গ্রামের মোড়লেরা এক জায়গায় বসে জমিয়ে গল্প করছিল। শশীর মুখে ভূতর মৃত্যুর খবর শুনে তারা বলল, বৃহস্পতিবার বারবেলার শেষ হবার সময় গাছ থেকে পড়েছিল ছেলেটা। যত বিপদ বারবেলা খতম হবার সময়ই। শশী অবাক হয়ে দেখলো এদের কুসংস্কারচ্ছন্ন মন। প্রত্যেকের মনের মধ্যে কি অদ্ভুত মিল, কারো স্বাতন্ত্র্য নেই। সুখ দুঃখ এক, ভয় কুসংস্কার এক। কুসুম পুকুর থেকে স্নান সেরে ফিরে এসে দেখে মতি দরজায় মনমরা হয়ে বসে আছে, গা জ্বরে পুড়ে যাচ্ছে। মতিকে শুইয়ে দিতে দিতে কুসুম হাসতে হাসতে বলল, ছোটবাবু এক্ষুনি এলো বলে, তোকে একদিন দেখতে না পেলে তার মন ছটফট করে। মতি বলল, আমার পিছনে লাগিস না গো। সন্ধ্যাবেলা শশী মতিকে দেখতে এলো, দেখে বলল, বুকে সর্দি বসেছে। কুসুম মতিকে দেখার পর শশীকে একবার ওর ঘরে যেতে বলল। শশী গেলে কুসুম বলল, আমারও গা হাত পাটা কেমন ম্যাশ ম্যাশ করছে, আমাকেও একবার দেখে দিন তো ছোটবাবু। শশী কুসুমের ইচ্ছাটা বুঝতে পেরে বলল, তার দরকার নেই, তুমি ঠিকই আছো। আসলে শশী আর কুসুম একে অপরের প্রতি দুর্বল। ভিতরে ভিতরে তারা দুজনকে চাইলেও সমাজের জন্য ওরা অনেক কিছুই করতে পারে না। সেই সময় পরাণ এসে শশীকে বলল, নিতাইটা খুব চেপে ধরেছে ছোটবাবু, ওর ভাগ্নে সুদেবের সাথে মতির বিয়ে দিতে। শশী বলল, সুদেব তো স্কুল পাস টুকুও করেনি। হারু খুড়ো মতির জন্য শিক্ষিত পাত্র খুঁজতে গিয়ে অপঘাতে মরল। শশীর মুখে এই কথা শুনে কুসুম বলল, সুদেব পাত্র হিসেবে মন্দ কি? জমি জমা ঘর বাড়ি সবই তো আছে, শুধু বয়সখানা একটুকু বেশি। আর কোন শিক্ষিত ছেলে আছে যে মতির মতো গেঁয়ো মেয়েকে বিয়ে করবে? রেগে মেগে শশী চলে গেল। ধান খামারের মধ্যে দিয়ে ছুটতে গিয়ে কুসুম শশীকে ডাকলো, বলল, কথা আছে। শশী এলে কুসুম বলল, ওই যন্ত্রটা দিয়ে আমার বুকটাও একটু দেখুন তো ছোটবাবু। শশী দেখে বলল, বললাম না সব ঠিক আছে। কুসুম আবদার করে বলল, আমিও একবার শুনবো। কি আর করার, শশী স্টেথোটা দিয়ে কুসুমের কানে লাগিয়ে দিল। কুসুম সেটা দিয়ে শশীর বুকে বসিয়ে দেখলো। দেখার সময় শশী গেল পড়ে। তা দেখে কুসুম জোরে জোরে হাসতে শুরু করলো। শশী বলল, তোমার এই হাসিটা দেখে মনটা জুড়িয়ে যায়। বাড়ি ফেরার সময় পণ্ডিত মশাইয়ের সাথে দেখা হলো শশীর। এই
পণ্ডিত মশাই সূর্য বিজ্ঞান ছাড়া আর কোনো বিজ্ঞানী বিশ্বাসী নন। তিনি এক জ্যোতির্বিজ্ঞানী, আর শশী হলো আইনস্টাইনের ভক্ত। তাই পণ্ডিত মশাইয়ের থিওরি শশীর মোটেই পছন্দ নয়। পণ্ডিত মশাইয়ের স্ত্রী শশীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর শশীর সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। এখানে এসে শশী খুব শান্তি পায়। এই সুদূর পল্লীতে থাকতে মোটেও ইচ্ছা করে না শশীর। ওর ইচ্ছে বিদেশ যাওয়া। তাই এই গ্রাম্য জীবন ওর বড় একঘেয়ে লাগে। শশী রাত্রেবেলা সেন দিদিকে দেখতে গেল। সেন দিদির বসন্ত হয়েছে, কিন্তু তার বৃদ্ধ স্বামী নানান জড়িবুটি খাইয়ে ডাক্তার না দেখিয়ে তাকে এক সাইডে ফেলে রেখে মেরে ফেলতে চাইছে। কারণ সেন দিদি খুবই রূপসী, সারা শরীর সৌন্দর্যে ভর্তি, তাই গ্রামে ওর বদনামও আছে। সেন দিদির বৃদ্ধ স্বামী ওকে মোটেই পছন্দ করে না, আর শশীকেও পছন্দ করে না, কারণ শশীর বাবা গোপাল বাবুই সেন দিদির সঙ্গে তার জোর করে বিয়ে দিয়েছিল। সেন দিদির এই অবস্থা দেখে পরদিন সকালে সেন দিদির সমস্ত বিছানাপত্র কাপড় চোপড় প্রথমে কাচতে বলল শশী। সেন দিদি শশীকে বলল, আমাকে হাসপাতালে রেখে এসো বাবা, এখানে থাকলে আমি বাঁচবো না। বাড়িতে ভাত খেতে বসে শশীর বাবা বলল, এই তো সবে তোমার পসার জমছে, এরই মধ্যে বদনাম রটে গেলে সব নষ্ট হয়ে যাবে। শশী বলল, বদনামের আমার ভয় নেই, আর আমি তো সারা জীবন ডাক্তারি করার জন্য এখানে পড়ে থাকবো না, কলকাতায় গিয়ে প্র্যাকটিস করবো। গোপাল বাবু বলল, সে যখন যাবে তখন যাবে, এখন যতদিন এখানে আছো এখানকার হালচাল মেনেই থাকতে হবে। ওই মহিলার নামে কুৎসা আছে। শশী বলল, সব থেকে কুৎসাটা আপনার নামে। আপনি জোর করে ওই বুড়োর সাথে সেন দিদির বিয়ে দিয়েছিলেন। সারা রাত জেগে সেন দিদির সেবা যত্ন করতে করতে কখন ঘুমিয়ে গেছে শশী। ঘুম ভাঙলো সকালে। সকালে বাড়ি ফেরার সময় পুকুরে স্নান করতে গিয়ে কুসুম বলল, ছোটবাবু, মতির জ্বর ছেড়ে গেছে বলে কি আমাদের বাড়ি আসতে নেই? আমারও তো ভিতরে ভিতরে অসুখ। শশী বলল, সেন দিদির শরীরটা সারুক আগে, তারপর আসবো। মতি কুসুমকে বলল, সেন দিদিকে খুবই ভালোবাসে ছোটবাবু, তাই দিনরাত সেখানে পড়ে আছে। এটা শুনে আরো রেগে কুসুম বাড়ি চলে গেল। সকালে ঘুম থেকে তুলে গোপালবাবু শশীকে বলল, নন্দপুর থেকে লোক এসেছে কল দিতে। শশী বলল, আমি সেন দিদিকে না সারা পর্যন্ত কোথাও যাব না। গোপালবাবু বলল, একটা রুগীকে নিয়ে পড়ে থাকলে চলবে? লোকে তো যাচ্ছে তাই বলবে। শশী বলল, আমি এ সমস্ত জ্ঞেয় মুখ্য সূক্ষ্ম মানুষদের মধ্যে পড়ে থাকতেই চাই না। এই বলে শশী রেগে চলে গেল। প্রথমে শশী গেল কুসুমের বাড়ি, কিন্তু কুসুম একটা জ্বলন্ত কাঠ ছুঁড়ে বলল, বাড়িতে কেউ নেই, আর এটা সেন দিদির বাড়ি নয়। এরপর চলে গেল শশী। ইতিমধ্যে গায়ে যাত্রাপালা বসেছে। সেই যাত্রাপালায় প্রধান চরিত্রে রয়েছে কুমুদ। খবর পেয়ে শশী গেল তার সাথে দেখা করতে। কুমুদ শশীর সহপাঠী, কলকাতায় একসাথে পড়েছে ওরা। কুমুদ সব বিষয়েই শশীর থেকে এগিয়ে ছিল, পড়াশুনোয় ছিল তুখর। সেই কুমুদ কিনা যাত্রায় অভিনয় করছে। জিজ্ঞেস করায় কুমুদ বলল, বাড়ি থেকে খেদিয়ে দিল, চাকরি নিলাম। চাকরি থেকে খেদিয়ে দিল, ঢুকে পড়লাম যাত্রা দলে, 1 বছরের মধ্যেই মেন অ্যাক্টর। কিন্তু তুই এই অজপাড়া গায়ে কি করছিস? তুই তো বলেছিলিস বিদেশ যাবি। শশী বলল, খুব শীঘ্রই যাব। যাত্রায় খুব ভালো অভিনয় করলো কুমুদ। গ্রাম ভেঙে সেই যাত্রা দেখতে এসেছিল। সকালে মতি তার একটা সোনার কানের রাস্তায় খুঁজে বেড়াচ্ছিল। কাল রাতে যাত্রা দেখে ফিরে যাবার সময় পড়ে গেছে। সেই সময় সাপ সাপ করে চিৎকার করতে করতে দৌড়ে এলো কুমুদ। সাপে কামড় দিয়েছে কুমুদকে। কুমুদের ভয় দেখে মতি গলার মাফলারটা পায়ে কষে বাঁধতে বলল কুমুদকে। তারপর চোখে ঝাপসা দেখছে কিনা, মাথা ঘোরাচ্ছে কিনা জিজ্ঞেস করলো মতি। কুমুদ বলল না। মতি বলল, তাহলে ওটা সনাতন সাপ ছিল, ও সাপের বিষ নেই। কুমুদের সাথে মতির অনেক গল্প হলো। কুমুদের ভীষণ ভালো লাগলো মতিকে, মতিরও ভালো লাগলো কুমুদকে। কুমুদ খুব ভালো বাঁশি বাজায়। সেই বাঁশির সুর শুনে মতি তার কাছে ছুটে আসে, বসে গল্প করে। এভাবেই মতি একদিন বলল, তার দাদা তার জন্য সুপাত্র খুঁজছে, কিন্তু পাত্রকে সুশিক্ষিত হতে হবে। কুমুদ বলল, আমি বিয়ে পাস, আমি শশীকে বলবো তোমার দাদার সাথে কথা বলতে। শশী গেছে সেন দিদিকে দেখতে। সেন দিদি এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার একটা চোখ খারাপ হয়ে গেছে। হঠাৎ সেন দিদি ঘরের দরজা দিয়ে দিল, শশীকে ঢুকতে দিল না। বলল, আমি কানি হয়ে গেছি, এই মুখ দেখতে ঘেন্না করে না তোমার? তুমি এখন যাও। দরজা খুললো না সেন দিদি। শশী ভাবলো, এই ডোবা আর জঙ্গল আর মশা ভরা গ্রামে জীবন কম গভীরে না, কম জটিলও নয়, কিন্তু জীবনকে কি আদৌ কোনো গভীরতায় দেখেছি কখনো? নাকি শুধুই ভাষা ভাষা, অসম্পূর্ণ? কিন্তু তবুও বুঝেছি, জীবনকে শ্রদ্ধা না করলে জীবন আনন্দ দেয় না। সংকীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন, এই সবকিছু নিয়েই তো জীবন। কিন্তু আমি আটকে গেছি। জোর করে সরে না গেলে কোনোদিনও এই সংকীর্ণ গণ্ডি ভেঙে বেরোতে পারবো না নিজের ভবিষ্যৎ গড়তে। এরপর শশী গেল পণ্ডিত মশাইয়ের বাড়ি। তার সাথে আবার সূর্য
বিজ্ঞান নিয়ে আরেক দফা তর্ক হলো শশীর। পণ্ডিত মশাই একজন জ্যোতির্বিজ্ঞানী, চাঁদ সূর্য দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। এটা একদম বিশ্বাস করে না শশী। পণ্ডিত মশাই বললেন, রথযাত্রার দিনে আমার মৃত্যু হবে, এটা আমি আজ থেকে 20 বছর আগেই জানতাম। শশী বলল, তাহলে আমার ভবিষ্যৎটাও বলে দিন দেখি। পণ্ডিত মশাই বললেন, তুমি কোনোদিনই এই গ্রাম ছেড়ে বেরোতে পারবে না শশী। তার জন্য স্বার্থপর হতে হয়, শুধু নিজেরটা চিনতে হয়, কিন্তু তুমি তো সেটা নও। কুমুদ শশীকে বলল, আমি মতিকে বিয়ে করতে চাই। শশী বলল, এই গোটা বাংলাদেশে তুই আর মেয়ে খুঁজে পেলি না, মতিকেই পেতে হলো তোকে? একটা গেঁয়ো মুখ্যু মেয়ে, তোর চিরদিন মতিকে ভালো লাগবে না। কুমুদ বলল, তোর কি ধারণা শশী, মতি চিরকাল এমনটাই থেকে যাবে? আমি তো ওকে আমার মনের মতো করে গড়ে পিঠে নেব। শশী বলল, এটা কি পুতুল খেলা যে গড়ে পিঠে নিবি? কি যে বলিস না তুই। কুমুদ বলল, শশী তুই একটা বিয়ে কর, তুই হলি একটা শান্ত হিসাবি সংসারী স্বভাবের মানুষ, এই অন্যরকম ভাবে জীবন কাটাতে গেলে তুই সুখী হবি না। এরপর শশী গেল মতির দাদার সাথে কথা বলতে। কুসুম বলল, কি ভাগ্য মতির, সারা দুনিয়া ঘুরে দেখতে পাবে, এই এঁদো গ্রামে কুয়োর ব্যাঙের মতো পড়ে থাকতে হবে না। শশী বলল, কুমুদরা বরাবরের যাযাবর, মতি আজীবন দুঃখ পাবে। আচ্ছা, আমি যদি মতিকে বিয়ে করি? কুসুম চমকে উঠে বলল, যদি? সংসারে এসব যদি চলে না ছোটবাবু। আর আপনি করবেন মতিকে বিয়ে? জীবনটা নষ্ট হয়ে যাবে না আপনার? কুমুদবাবু মতিকে ভালোবাসেন, আর মতিও দিন গুনছে। শশী বলল, বেশ, তবে তাই হোক। শশী পরাণের সাথে কথা বলে মতির বিয়ে ঠিক করলো। রাত্রে জঙ্গলে রাস্তা ধরে বাড়ি ফেরার পথে কুসুম শশীর পথ আটকালো। নিজের প্রেমের যৌবনের কথা বলল শশীকে। কুসুম বলল, ভয় পেয়ে গেলেন? আপনার মনে এত ভয় কিসের? কুমুদবাবুর কাছ থেকে একটু সাহস নিতে পারেন না? আপনার শরীরে কিছু জানান দেয় না ছোটবাবু? শশী বলল, শুধুই শরীর আর শরীর, তোমার মন নাই কুসুম? উঠে চলে গেল শশী, কুসুমকে একাই ফেলে রেখে। বুকে একরাশ যন্ত্রণা নিয়ে কুসুম বাড়ি ফিরে গেল। কুমুদ মতিকে বিয়ে করে নিয়ে চলে গেল ভিন গ্রামে। শশী দাঁড়িয়ে দেখলো। এরপর একদিন একটা লোক এসে বলল, ছোটবাবু, আমার বউয়ের ভীষণ শরীর খারাপ, একবার যেতে হবে। শশী বলল, আমাকে কলে নিয়ে যেতে হলে 10 টাকা দিতে হবে। সেই সময় সেন দিদি এসে আবার বলল, আমার কানা চোখটা ঠিক করে দাও না শশী। শশী বলল, সেটা আর সম্ভব নয়, তবে দেখতে খারাপ লাগছে বলে তুমি পাথরের চোখ বসাতে পারো। সেন দিদি বলল, থাক, ভুলভাল ওষুধ দিয়ে আমার চোখটা খারাপ করে দিয়ে আর পাথরের চোখ বসাতে হবে না। শশী অবাক হয়ে তাকিয়ে থাকলো সেন দিদির দিকে। শশী দেখলো কয়েকজন বাঁশের মাচা নিয়ে যাচ্ছে, সাথে গ্রামের কয়েকজন মোড়লও রয়েছে। শশী কি হয়েছে জানতে চাইলে তারা বলল, যে পণ্ডিত মশাই তোমাকে বলেছিলেন রথের দিন তিনি দেহ রাখবেন। শশী বলল, হ্যাঁ, কিন্তু ওগুলো সব কথার কথা, নিজের মৃত্যুর দিন কি কেউ বলতে পারে? কিন্তু গ্রামের সবাই বিশ্বাস করেছে সেই কথাই, তাই রথের দিন পণ্ডিত মশাইয়ের মৃতদেহ সৎকারের সমস্ত ব্যবস্থা করে রাখছে। পণ্ডিত মশাইয়ের বাড়িতে হাজার হয়েছে গ্রামের প্রচুর মানুষ। পণ্ডিত মশাই তাদের গায়ত্রী মন্ত্রের দেবতা এবং বেদ নিয়ে বেশ কিছু কথাবার্তা শোনাচ্ছেন। শশী সেখানে এসে পণ্ডিত মশাইয়ের স্ত্রীর অসহায় মুখের দিকে তাকিয়ে পণ্ডিত মশাইকে এসব বন্ধ করতে বলল, গ্রামের লোকেদের চলে যেতে বলল। কিন্তু পণ্ডিত মশাইও রেগে শশীকে বললেন, তোমার মধ্যে একটা শয়তান বাস করে, মেচ্ছাচারী নাস্তিক তুমি। দুপাতার ইংরেজি পড়ে তুমি ভেবেছো তুমি সব জানতা হয়ে গেছো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। শশী ভাবলো, এত মানুষ যে এসেছে পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করতে, কারো মনে কোনো বিষাদ নেই আসন্ন মৃত্যুকে নিয়ে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রথের দিনের জন্য। কুসুম সেদিন শশীর বাড়ি এলো, বলল, আপনি কোন ঘরে থাকেন? শশী তাকে তার ঘরে নিয়ে গেল। কুসুম শশীকে বলল, আপনার বউ আসতে আর কত দেরি? শশী বলল, তুমি ঠিক কি বলতে এসেছিলে সেটা বলো তো। কুসুম বলল, আপনার মুখটা এরকম শুকনো লাগছে কেন? শশী বলল, ওই পণ্ডিত মশাইয়ের ব্যাপারটা খুব ভাবাচ্ছে, সবাই তো মেতে উঠেছে ওনাকে মারবে বলে। কুসুম বলল, জোর থাকে তো আপনি তাকে মরতে দেবেন না, আপনি তো ডাক্তারি পড়ে এসেছেন, সেই জোরে ওনাকে বাঁচান। কুসুম বলল, এই গ্রাম নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই, আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। শশী বলল, সে তো অনেক দিন ধরেই শুনছি, যাওয়া তো আর হচ্ছে না। কুসুম বলল, এত কিছু বোঝেন আর এটা বোঝেন না? শশী বলল, কেন বুঝবো না কুসুম, কিন্তু আমরা তো আর ছেলে মানুষ নয়, ইচ্ছে থাকলেই তো আর আমরা সবকিছু করতে পারবো না। তোমার কি মনে হয় আমি সারা জীবন এই অজপাড়া গায়ে পড়ে থাকবো? আমিও চলে যাব এখান থেকে। এই সমস্ত কথা শুনে কুসুম চলে গেল। শেষমেশ এলো সেই রথের দিন। সারা গ্রাম ভেঙে পড়েছে পণ্ডিত মশাইয়ের ঘরে। আজ তিনি দেহ রাখবেন। দুটো শয্যা তৈরি করা হয়েছে। পণ্ডিত মশাই তার স্ত্রীকে ধীরে ধীরে নিয়ে এসে একটা বিছানায় বসিয়ে দিলেন। দেখেই বোঝা যাচ্ছিল তার স্ত্রী খুবই দুর্বল। হঠাৎ তিনি বিছানায় পড়ে গেলেন। এরপর পণ্ডিত মশাই
মশাই নিজের বিছানায় শুয়ে পড়লেন। ধীরে ধীরে তার মুখ দিয়ে বেরিয়ে এলো গ্যাজেলা। শশী বুঝতে পারল এসব আফিমের কাজ। অতিরিক্ত আফিম খেয়ে আজ তারা বলা চলে আত্মহত্যা করলেন। শশী শুধু তাকিয়ে দেখল, ভাবল সত্যি মিথ্যেই জড়ানো এই জগতে মিথ্যেরও মহত্ব আছে। চিরকালের জন্য সত্যি হয়েও থাকতে পারে এই মিথ্যে। এটা প্রমাণ হয়ে থাকলেও মৃত্যুকে পর্যন্ত মানুষ মনের জোরে অহং জেদে জয় করতে পারে। একদিন রাতে শশী তার বাবার ঘর থেকে মাঝরাতে সেনদিদিকে বেরিয়ে যেতে দেখলো। শশী বুঝলো তার বাবার সাথে সেনদিদির অবৈধ সম্পর্ক রয়েছে। পরদিন গ্রামের মোড়লরা শশীকে ডেকে বলল, পণ্ডিত মশাই একটা উইল করেছেন, আর তার উইলে যা ওনার ছিল গ্রামে একটা হাসপাতাল করার জন্য সব দান করে চলে গেছেন। কিন্তু উইল অনুযায়ী সব দায়িত্ব তোমার। তুমি না করলে পুরো টাকাটা গভর্নমেন্টের ঘরে ফেরত যাবে। শশী বলল, কিন্তু আমার তো আজ বাদে কাল বিলেত যাবার কথা, আমি কিভাবে করব? গ্রামের লোকেরা হতাশ হয়ে বলল, তাহলে এই গ্রামে হাসপাতাল আর হলো না। হাসপাতাল তৈরি করা হলো, যাদব মেমোরিয়াল হাসপাতাল। শশী নিজে দাঁড়িয়ে তৈরি করালো হাসপাতালটা। এজন্য হাসপাতাল কমিটির তরফ থেকে শশীকে একটা সাইকেল উপহার দেওয়া হলো। এই হাসপাতাল নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ল শশী। কুসুম সেটা দেখলো, কিন্তু চুপ করে রইল। একদিন কুসুমের বাবা হাসপাতালে এসে শশীকে বলল, আমার মেয়ে কুসুম বাপের বাড়ি যেতে রাজি হয়েছে। এর আগেও কতবার বলেছিলাম, কিন্তু কোনো না কোনো অজুহাত তুলে এখানেই থেকে গেছে। এখন আপনি বলেছেন বলেই তো রাজি হয়েছে আমার সাথে যেতে। আমরা কাল চলে যাচ্ছি ছোটবাবু। এটা শুনে শশীর বুকটা ধড়াস করে উঠল। কুসুম সত্যি তাহলে চলে যাচ্ছে? ও তাহলে থাকবে কি করে? ও তো কুসুমকে ভালোবাসে। কুসুমের বাড়ি গিয়ে তাকে একবার তালবনে দেখা করতে বলল শশী। কুসুম গেলে তাকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে চলে যাবে কুসুম? কুসুম বলল, আপনি বোধহয় ভেবেছিলেন আপনার যখন সুবিধা হবে ডাকবেন আর আমি সুরসুর করে চলে যাব। শশী বলল, একদিন কিন্তু যেতে। কুসুম বলল, তা যেতাম, কিন্তু মানুষ কি লোহায় গড়া চিরকাল একই রকম থাকবে? আপনি আমার হাত ধরে যদি টানেন তাও আজ আমি যাব না। লাল টকটকে করে তাতানো লোহাকে ফেলে রাখলেও একদিন তা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। কে যাবে আপনার সাথে? কুসুম কি আর বেঁচে আছে? পরদিন কুসুম গ্রাম ছেড়ে চলে গেল তার বাপের বাড়ি, আর শশী সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এদিকে সেন দিদির বাচ্চা হতে চলেছে। ওর স্বামী জানে যে এই বাচ্চার বাবা গোপাল বাবু, তাই জড়িবুটি দিয়ে বাচ্চাটাকে মারতে চাইছে। শিকড় বাকড় তুলতে জঙ্গলে গেলে সেন দিদির স্বামীকে সাপে কাটলো, আর জঙ্গলেই মৃত্যু হলো সেন দিদির স্বামীর। এদিকে দেশে যুদ্ধ লেগেছে, জাপানিরা বোমা ফেলছে। একটা ফাইটার জেট ভেঙে গ্রামের পুকুরে এসে পড়লো। পাইলট কোনোভাবে বেঁচে গেছে। শশী সবটাই বসে বসে দেখলো। এখন তার মন আর একদম ভালো নেই, কোনো কাজেই মন বসে না। রাত্রে শশীর বাবা এসে বলল, একটা মানুষ মরে যাচ্ছে, একবার যাবে শশী? সেন দিদির প্রসব যন্ত্রণা উঠেছে, ধাই তো রয়েছেনি, তাও শশী সেখানে গেল। সেন দিদির শরীর খুবই দুর্বল। সে বলল, আমাকে বাঁচাও শশী, আমার বাচ্চাটার জন্য আমাকে বাঁচাও। সেন দিদির বাচ্চা হলো, তাকে কোলেও নিল সেন দিদি, কিন্তু তারপর সে হার্ট ফেল করলো। শশী বাইরে এসে তার বাবাকে বলল সেন দিদির মৃত্যুর কথা। শশীর একজন ডাক্তার বন্ধু এসেছে, বা বলা ভালো শশী নিয়ে এসেছে এখানকার হাসপাতালের দেখাশুনো করার জন্য। শশীর উদ্দেশ্য একেই হাসপাতালের দায়িত্ব দিয়ে নিজে বিদেশে চলে যাবে। শশীর বাবা সবটা দেখলো, তার কাছেই এখন সেন দিদির বাচ্চাটাও রয়েছে। রাত্রে কজন লোককে দিয়ে শশীর বন্ধুকে তুলে এনে ভয় দেখিয়ে তাকে কলকাতা ফিরে যেতে বলল, আর নিজে সেন দিদির বাচ্চাটাকে সাথে নিয়ে চলে গেল কাশি। বাড়ির সমস্ত দায়িত্ব শশীর উপর দিয়ে চলে গেল সে। শশী পড়ে রইল এই অজপাড়া গায়ে। বিদেশে যাওয়া তার আর হলো না। কাজ আর দায়িত্ব চিরজীবনের, সেটা তো আর এড়ানো চলে না। শশী ধরে নিল এটাই ছিল ওর ভবিতব্য। নদীর মতো নিজের মতো গড়া পথে কি মানুষের জীবন বইতে পারে? তো বন্ধুরা, এখানেই গল্পটিকে শেষ করা হয়েছে। ভিডিও এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।